বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হলো পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র। তো এটা কিন্তু আমার 9 নাম্বার ভিডিও। যদি 1 থেকে 8 নাম্বার ভিডিও এবং তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো শূন্যস্থান পূরণ। 1, এনজাইম ড্যাশ সাহায্য করে। তো এনজাইম কি করে? খাদ্য পরিপাকে সাহায্য করে। তো এখানে শূন্যস্থানের জায়গা হবে কি? খাদ্য পরিপাকে। নাম্বার, ড্যাশ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। এখানে হবে কি? আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। 3, লোহিত রক্তকণিকায় ড্যাশ নামক এক প্রকার পদার্থ থাকে। আমরা জানি কি? হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে। এরপর হলো 4, ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটা আমরা সবাই জানি যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এখানে হবে অনুচক্রিকা। এরপর হলো 5, ড্যাশ কণিকা দেহে প্রহরীর মতো কাজ করে। কে কাজ করে? শ্বেত রক্তকণিকা দেহে প্রহরীর মতো বা সৈনিকের মতো কাজ করে। এখানে লিখতে হবে কি? শ্বেত রক্তকণিকা। তো এই যে এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা চাইলে উত্তরগুলো লিখে নিতে পারো। তো এরপর আছে কি আমাদের বইয়ে সংক্ষিপ্ত প্রশ্ন। এই দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয়? তো এর উত্তরটা কি হবে যে পরিপাক হওয়া খাদ্য ইলিয়ামে শোষিত হয়। ইলিয়াম ক্ষুদ্রান্তের শেষ অংশ কিন্তু ইলিয়ামের প্রাচীরে কি বিলাস নামক এক ধরনের গাত্র আছে, সেই গাত্র দ্বারা পরিপাক হওয়া খাদ্যটা শোষিত হয়। ইলিয়াম ক্ষুদ্রান্তের শেষ অংশ। ইলিয়ামের ভেতরের প্রাচীরে শোষণ অঞ্চল থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধান করার জন্য প্রাচীর গাত্রে আঙুলের মতো থাকে, এদের বিলাই বলে। হজমের পর খাদ্যের সারাংশ বিলাস গাত্র দ্বারা শোষিত হয়। তো এই আলোচনাটা কিন্তু আমাদের মেইন বইয়ে এর থেকে ভালো করে আছে। তোমরা মেইন বই থেকে উত্তরটা দিলে আরো ভালো হবে। প্রশ্ন 2, দাঁত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তর, দাঁত আমাদের অতি প্রয়োজনীয় একটি অঙ্গ। আমাদের প্রত্যেকেরই কিন্তু অতি প্রয়োজনীয় একটি অঙ্গ হচ্ছে দাঁত। প্রতিবার খাওয়ার দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের অংশ লেগে থাকে। প্রতিবার খাওয়ার পর কি দাঁতের ফাঁকে ফাঁকে খাবারের অংশ লেগে থাকে। এসব খাবারের কণা আটকে থাকলে তা পচে মুখে দুর্গন্ধ হয়। এছাড়া এ থেকে দাঁতের ক্ষয়রোগটাও হয়। এ কারণে প্রতিবার খাবারের পর দাঁত ব্রাশ করা ও পরিষ্কার করা উচিত। তাহলে কি প্রতিবার খাবারের পর আমাদের দাঁত ব্রাশ করে দাঁতকে পরিষ্কার করতে হবে। প্রশ্ন 3, মুখ দিয়ে পাকস্থলীতে কিভাবে খাদ্য যায় বর্ণনা করো। মুখ থেকে পাকস্থলীতে খাদ্যটা কিভাবে যায়? আমাদের খাদ্য নালী দ্বারা, আমাদের কিন্তু খাদ্যনালী দ্বারা খাদ্যটা এরকম পাকস্থলীর মতো একটা থলিতে এসে পৌঁছায়। এটা কিভাবে আসে? তো আমরা জানি যে অন্ননালীর বা খাদ্যনালীর ক্রমসংকোচনের ফলেই খাদ্যটা মানে মুখ থেকে পাকস্থলীতে এসে পৌঁছায়। তো মুখ ছিদ্র থেকে পরিপাক নালীর শুরু। এ ছিদ্র পথে খাদ্য মুখ গহ্বরে প্রবেশ করে। মুখ ছিদ্র দিয়ে এই খাদ্যটা কিন্তু মুখ গহ্বরের ভিতরে প্রবেশ করে। মুখ গহ্বর হলো মুখ ছিদ্রের পরবর্তী অংশ। তো মুখ ছিদ্রের পরবর্তী অংশকে মুখ গহ্বর বলা হয়। খাদ্যবস্তু গলৎকরণের মাধ্যমে অন্ননালী বা গ্রাসনালীতে পৌঁছায়। খাদ্যবস্তু অন্ননালীর ক্রমসংকোচন প্রক্রিয়ার ফলে গলবিল থেকে পাকস্থলীতে পৌঁছায়। তাহলে কি অন্ননালীর ক্রমসংকোচনের ফলেই কিন্তু খাদ্যটা পাকস্থলীতে এসে পৌঁছায়। এরপর হলো প্রশ্ন 4, তোমার দেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো রক্তকণিকার প্রয়োজনীয়তা কি তোমার দেহে? উত্তর, আমার দেহে একটি অতি প্রয়োজনীয় উপাদান হলো রক্ত। রক্তে 3 ধরনের কণিকা আছে, যথা লোহিত রক্তকণিকা যাতে অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে। তো হিমোগ্লোবিন কি? ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে। দেহের সকল কাজের জন্য অক্সিজেন প্রয়োজন। পরে হলো শ্বেত রক্তকণিকা যা রোগ জীবাণু ধ্বংস করে। অনুচক্রিকা যা দেহের কোনো অংশ কেটে রক্তপাত ঘটলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যাতে রক্ত আর না পড়ে সেটা জমাট বাঁধ দিয়ে সে বন্ধ করে দেয়। সুতরাং আমার দেহে রক্তকণিকার প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ এখানে রক্তের 3 প্রকার রক্তকণিকা যা আছে, এই 3 প্রকার রক্তকণিকার কাজ লিখে দিলেই হলো।
পরে প্রশ্ন 5, রক্তনালী আমাদের দেহে কি কাজ করে? রক্তনালীগুলো আসলে আমাদের দেহে কি ধরনের কাজ করে? রক্তনালী 3 প্রকার, এরা বিভিন্নভাবে আমাদের দেহে বিভিন্ন কাজ করে থাকে। তো 1 নাম্বার হলো কি ধমনী, যা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে ধমনীর কাজ কি? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা। এরপর হলো শিরা, যা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। 3, কৌশিক নালী, যা রক্ত ও কোষের মাঝে খাদ্য, রস ও বজ্র পদার্থের বিনিময় করে। তাহলে রক্ত এবং কোষ এদের মধ্যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন বজ্র পদার্থের বিনিময় কিন্তু ঘটায় কে? এই কৌশিক নালী। তো অক্সিজেনের সাথে কিন্তু খাদ্যসার এগুলোর বিনিময় ঘটায়। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এরপর আছে কিন্তু আমাদের বহু নির্বাচনী। তো বহু নির্বাচনী প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্ন কি? দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? আমরা সবাই জানি যে দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃত, যেটাকে আমরা কলিজা বলি। এরপর হলো লালায় থাকে কোনটি? লালায় কিন্তু টায়ালিন ও পানি থাকে। লালার এনজাইমের নামই কিন্তু টায়ালিন, তার মানে এটা হবে ক নাম্বার সঠিক আনসার। উদ্দীপকটি লক্ষ্য করো, 3, 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। দেখো উদ্দীপকটা আছে এই, এখানে এম দ্বারা কি বোঝায়, এন দ্বারা কি বোঝায়, ও পি, এটা কোনটা কি আমরা একটু দেখে নেই। দেখো এই যে এইখানে এম কিন্তু হলো লোহিত রক্তকণিকা, আর এই যে ছোট লোহিত রক্তকণিকা সে সামান্য ছোট হচ্ছে অনুচক্রিকা। আমরা জানি কিন্তু যে লোহিত রক্তকণিকার থেকে অনুচক্রিকা ছোট। এরপর এইখানে যে দুইটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর এইখানে রক্তের ভিতরে যে তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে রক্ত রস। তাহলে এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এম, এটুকু দেওয়া আছে এন, আর এই রক্তরস দেওয়া আছে ও, আর এটুকু দেওয়া আছে কি পি, শ্বেত রক্তকণিকা। তো এখান থেকে আমরা সহজেই উত্তরটা দিতে পারবো। প্রশ্ন 3, নিউক্লিয়াস অনুপস্থিত থাকে। তো নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোনটিতে? এটাতে, এটাতে নাকি এটাতে? দেখো এম আর এন, এম আর এন, এই এম হচ্ছে কিন্তু লোহিত রক্তকণিকা, আর এন হচ্ছে কিন্তু অনুচক্রিকা। দেখো লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকাতে কিন্তু আমাদের নিউক্লিয়াসটা থাকে না, আর ইটাকে শ্বেত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে কিন্তু এই এই যে এটা কিন্তু হলো সঠিক আনসার। এটা দেখো যে ক নাম্বারে আছে, তাহলে ক নাম্বারটাই হবে সঠিক আনসার। এরপর দেখো পি চিহ্নিত অংশটির কাজ হচ্ছে, পি চিহ্নিত অংশটা কি? এই যে পি চিহ্নিত অংশ, পি চিহ্নিত অংশটা কি হলো মূলত? এটা হলো কিন্তু মানে রক্তরস। তো রক্তরস কি? খাদ্য সার বহন করে। এটা কিন্তু সঠিক যে রক্তরস খাদ্য সার বহন করে, প্রহরী হিসেবে কাজ করে। রক্তরস কিন্তু প্রহরী হিসেবে কাজ করে না, কারণ শ্বেত রক্তকণিকা প্রহরী হিসেবে কাজ করে। তাহলে এটা সঠিক অ্যান্সার না। বজ্র নির্গমনে সহায়তা করে, রক্তরস কিন্তু এটাও সহায়তা করে। তাহলে কত হবে? 1 আর 3 হবে সঠিক অ্যান্সার। 1 আর 3 কততে আছে? খতে, এই খ হলো উত্তর। পরে কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? আমরা জানি কি যে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই না? তাহলে অনুচক্রিকা কি? এই যে এনটা হচ্ছে কি অনুচক্রিকা। তাহলে এন কি? খ নাম্বার। তাহলে খ নাম্বার হবে সঠিক আনসার। তো এরপর হলো সৃজনশীল প্রশ্ন। তো 1 নাম্বার, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, তাই না? উদ্দীপকে কিন্তু এই জেট একটা অংশ দেওয়া আছে, জেটটা হলো কিন্তু যকৃত। তাহলে যকৃত কি? মানব দেহের সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি কিন্তু যকৃত। আর এই ওয়াইটা দেওয়া আছে পাকস্থলী, যেখানে আমাদের খাদ্যনালী বা অন্ননালী থেকে খাদ্যটা এসে জমা হয় কিন্তু পাকস্থলীতে। ক নাম্বার, বিলাই কি? 1 নং প্রশ্ন উত্তর ক, খাদ্যের অবশিষ্ট অংশ ব্যাপন পদ্ধতিতে শোষণের জন্য ইলিয়ামের প্রাচীর গাত্রে যে আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে তাই বিলাই। এই বিলাই নিয়ে কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিওতে অনেক আলোচনা আছে, সেখান থেকে বিলাইটা আরো ভালো করে দেখে নিতে পারো। তো এরপর খ নাম্বার প্রশ্ন হলো কি, খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত কেন? ব্যাখ্যা করো। খাওয়ার পর কেন দাঁত ব্রাশ করতে হবে সেই অংশটুকু আমাদের এখানে ব্যাখ্যা করতে হবে। তো 1 নং প্রশ্নের উত্তর খ, খাদ্য গ্রহণের ফলে খাদ্যের ক্ষুদ্র কণা আমাদের দাঁতের ফাঁকে জমা থাকে, এটা প্রত্যেকেরই হয়। এ খাদ্য কণা দাঁতের ফাঁকে বেশি সময় থাকলে পচে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এবং দাঁতের ক্ষয় সাধন করে। তাই এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে প্রতিবার খাদ্য গ্রহণের পর দাঁত ব্রাশ করা উচিত। তো এরপর ছোট নম্বর প্রশ্ন কি দেওয়া আছে যে ওয়াই চিহ্নিত অংশটির কার্যকারিতা ব্যাখ্যা করো। ওয়াই চিহ্নিত অংশটি কি? ওয়াই চিহ্নিত অংশটি হচ্ছে পাকস্থলী। এই পাকস্থলীর কার্যকারিতা কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে।
তো 1 নং প্রশ্ন উত্তর ঘ। তো ওয়াই চিত্রের ওয়াই অংশটি হলো পাকস্থলী, নিচে এর কার্যকারিতা ব্যাখ্যা করা হলো। অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে পাকস্থলীর অবস্থান। তো পাকস্থলীর অবস্থান কোথায়? অন্ননালী ও ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়। মুখগহ্বর থেকে খাদ্যবস্তু কিন্তু গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলেই পাকস্থলীতে এসে জমা হয়। এর ভেতর খাদ্য সাময়িকভাবে জমা থাকে, অর্থাৎ কিছু সময়ের জন্য জমা থাকে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি রয়েছে। গ্যাস্ট্রিক গ্রন্থির পাচকরস খাদ্যের সাথে মিশে খাদ্যবস্তুকে নরম ও তরল অবস্থায় পরিণত করে, যা কাইম নামে পরিচিত। এই যে নরম এবং তরল অবস্থা যা হয় সেটাকে বলা হয় কি? কাইম। পাকস্থলী থেকে কাইম ডিউডেনামে প্রবেশ করে। পাকস্থলীর পরবর্তী অংশটা কিন্তু ক্ষুদ্রান্তের ডিউডেনাম। পাকস্থলীতে খাদ্যটা কিন্তু ডিউডেনামে প্রথমে প্রবেশ করে। ডিউডেনামে পরিপাকের বাকি কাজ সম্পন্ন হয়। ডিউডেনামে কিন্তু পরিপাকের অনেক কাজ সম্পন্ন হয়। সেখানে যকৃত থেকে পিত্ত রস এবং অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রসগুলো এসে এখানে মিশ্রিত হয়। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে খাদ্য পরিপাকে পাকস্থলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এভাবে পাকস্থলী সম্বন্ধে আরো অনেক কিছু লেখা যাবে, তোমরা লিখে দেবা। তো 1 নং প্রশ্নের উত্তর বড় গ। তো বড় গ হলো কি? যে প্রশ্নটা কি করা আছে দেখো, জেট অংশটি ক্ষতিগ্রস্ত হলে মানব দেহে কি ধরনের সমস্যা দেখা দিবে ব্যাখ্যা করো। দেখো জেট অংশটা কিন্তু যকৃত, যকৃত যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানব দেহে কি ধরনের সমস্যা দেখা দিবে সেটা ব্যাখ্যা করতে হবে। তো চিত্রের জেট অংশটি হলো যকৃত। যকৃত দেহের সবচেয়ে বড় গ্রন্থি, এটা আমরা জানি। যকৃতে পিত্তাশয় বা পিত্তথলি থাকে, যেখানে পিত্তরস তৈরি হয়। পিত্তাশয় বা পিত্তথলিতে পিত্তরস এসে কিন্তু জমা হয়। পিত্তরস স্নেহ জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। তো পিত্তরস কি জাতীয় খাদ্য হজম করে? স্নেহ জাতীয় খাদ্য হজম করে। কাজে কোনো কারণে যদি মানব দেহে যকৃত ক্ষতিগ্রস্ত হয় তবে স্নেহ জাতীয় খাদ্য হজম করতে পারবে না। তো যকৃত ক্ষতিগ্রস্ত হলে কিন্তু স্নেহ জাতীয় খাদ্য হজম করতে পারবে না। আর চর্বি বা স্নেহ জাতীয় খাবার হজমের সমস্যা হলে দেহের তাপ ও কর্মশক্তি হ্রাস পাবে। প্রোটিনের ক্ষয় হবে, দেহে ভিটামিন এ, ডি, ই এবং কে এর পরিমাণ হ্রাস পাবে, যার ফলে হৃদরোগ, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রাইটিস, দুর্বলতা ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়া যকৃত গ্লাইকোজেন, স্নেহ ও ভিটামিন জাতীয় খাদ্যদ্রব্য সঞ্চয় করে রাখে। যকৃত নাইট্রোজেন গঠিত রেচন দ্রব্য ইউরিয়া রূপান্তরিত করে। তো ইউরিয়া রূপান্তরিত করে কি? যকৃত। যকৃতে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়, এসব কাজও বাধাগ্রস্ত হবে। তো উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে যকৃত মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কোনো কারণে যকৃত ক্ষতিগ্রস্ত হলে মানব দেহে নানা রকম জটিলতার সৃষ্টি হবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর হলো কি 2 নাম্বার সৃজনশীল। তো 2 নাম্বার সৃজনশীলটা আমাদের কি দেওয়া আছে দেখো। 2 নাম্বার সৃজনশীলেও পূর্বের মতো একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা কি? আমাদের হৃৎপিণ্ডের চিত্র কিন্তু। তো এর ক নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? পেরিকার্ডিয়াম কি? তো এই যে হৃৎপিণ্ডে একটি দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে, যাকে পেরিকার্ডিয়াম বলা হয়। এরপর হলো লাইপেজ বলতে কি বুঝো ব্যাখ্যা করো। তো লাইপেজ জিনিসটা কি এটা আমরা ব্যাখ্যা করব। তো হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট যে পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে তাই পেরিকার্ডিয়াম। তো 2 নং প্রশ্নের উত্তর খ। তো লাইপেজ হলো অগ্নাশয় নিঃসৃত খাদ্য পরিপাককারী এক ধরনের এনজাইম। তা লাইপেজ কি? অগ্নাশয় থেকে নিঃসৃত খাদ্য পরিপাককারী এক ধরনের এনজাইম, যদি লাইপেজ সম্বন্ধে প্রশ্ন আসে। এই এনজাইম খাদ্য পরিপাককালে ক্ষারীয় পরিবেশে প্রভাবক হিসেবে কাজ করে। তো লাইপেজ চর্বি জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। এটি চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। তো এরপর আছে 2 নং প্রশ্নের উত্তর ছোট গ। তো 2 নং প্রশ্ন উত্তর ছোট গতে কি বলা আছে? যে উদ্দীপকের চিহ্নিত পথে কিভাবে রক্ত সঞ্চালিত হয় ব্যাখ্যা করে। দেখো এই যে এখানে উদ্দীপক আছে, উদ্দীপকের ক্ষেত্রে কিন্তু চিহ্নিত পথ আছে, একটা চিহ্নিত পথ এখানে। রক্তগুলো বাহির থেকে আসতেছে, এই যে এখানে বাহির থেকে আসতেছে, পরে রক্তটা এই পথে আইসা এই দিক দিয়ে কিন্তু বের হয়ে যাইতেছে। এইখানেও রক্তটা ঠিক এভাবে আসা এই পথে বের হয়ে যাচ্ছে। এটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। চলো আমরা ব্যাখ্যা করি। তো চিত্রের অঙ্গানীটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের তীর চিহ্নিত পথে রক্ত সঞ্চালন পদ্ধতি নিচে ব্যাখ্যা করা হলো। অলিন্দ ও নিলয়ে ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন সংঘটিত হয়। এই যে এটা এই দুইটা কিন্তু হলো নিলয়, আর উপরের দুইটা কিন্তু হচ্ছে অলিন্দ। এই 4টা প্রকোষ্ঠের সংকোচন এবং প্রসারণের ফলে দেহ কিন্তু রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি সংঘটিত হয়। কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহ থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে, দেখো এই যে
কি করতেছে, ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, এই যে এটা দেখো ঊর্ধ্ব মহাশিরা, সরি নিম্ন মহাশিরা, আর এটা হলো ঊর্ধ্ব মহাশিরা। এই মহাশিরার মাধ্যমে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা প্রবেশ করতেছে কোথায়, ডান অলিন্দে, এই কথাটা বলা আছে ডান অলিন্দে, এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা পথে বাম অলিন্দে প্রবেশ করে। এই যে এই পথে, এই যে ফুসফুসীয় শিরার মাধ্যমে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এভাবে কিন্তু আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে কি নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করতেছে, এবং ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। এরপর অলিন্দদ্বয় সংকুচিত হলে, এই দুইটা অলিন্দ যদি যখন সংকুচিত হয় রক্ত তারা এখানে থাকতে পারবে না, তখন এই পথে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কি হবে, ডান নিলয়ে আসবে, আর এই পথে বাম নিলয়ে আসবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখানে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসবে, আর এখানে আসবে কি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। এই কথাটা এখানে বলা আছে, রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে প্রবেশ করে। অপরদিকে ফুসফুসীয় ধমনী ও মহাধমনীর মুখে অর্ধচন্দ্রিকার কপাটিকা খুলে যায়। এই যে দেখো এখানে এই যে ফুসফুসীয় ধমনী, এই যে এখানে ফুসফুসীয় ধমনী আছে, এই ফুসফুসীয় ধমনীর এখানে একটা অর্ধচন্দ্রিকাকার এই কপাটিকাটা আছে, এই কপাটিকার মুখটা এখানে খুলে যাবে যখন এই নিলয়গুলো সংকুচিত হবে। সংকুচিত হয়ে রক্তটা এই পথে আমাদের ফুসফুসে চলে যাবে, কারণ এটা যেহেতু কার্বন ডাই অক্সাইড রক্ত, দূষিত রক্ত, ফুসফুসে যায় কার্বন ডাই অক্সাইডটা আমাদের নাক দিয়ে বের হয়ে আসবে। আর এই নিলয়টা যখন সংকুচিত হবে, যে বাম নিলয়, বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই পথে যায় আমাদের সারা দেহে ছড়িয়ে পড়বে এবং কোষ পর্যন্ত পৌঁছাবে। এই কথাগুলো এখানে ব্যাখ্যা করতে হবে। দেখো এ কপাটিকা রক্তের গতিপথ নিয়ন্ত্রণ করে, ওই কপাটিকাগুলো রক্তের গতিপথ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাম নিলয়ের অক্সিজেন সমৃদ্ধ রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে এবং ডান নিলয়ের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। এটা আমি আগে কিন্তু বলছি। এভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে উদ্দীপকের তীর চিহ্নিত পথে কার্যক্রমে রক্তবহন প্রক্রিয়াটি চলতে থাকে। তো এরপর হলো 2 নং প্রশ্নের বর্গ। তো 2 নং প্রশ্নে বর্গতে কি বলা আছে সৃজনশীলের, যে উদ্দীপকের অঙ্গাণুটি সুস্থ রাখার জন্য আমাদের কেন সতর্কতা অবলম্বন করা উচিত তা যুক্তিসহ লিখো। কেন আমাদের এই হৃৎপিণ্ডটাকে সুস্থ রাখার জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়টাই এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো উদ্দীপকের চিত্রে প্রদর্শিত হৃৎপিণ্ড অঙ্গটি হৃৎপেশী নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। অনৈচ্ছিক পেশি মানে হলো যে পেশির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, নিজে থেকেই ওই পেশিগুলো চলাচল করে। যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় তখন হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীপথে বিভিন্ন অংশে সঞ্চালিত হয়, আবার হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত শিরাপথে হৃৎপিণ্ডে ফিরে আসে। তাহলে আমরা এখানে জানলাম শিরার মাধ্যমে রক্ত দেহ থেকে হৃৎপিণ্ডে ফেরত আসে, আর ধমনীর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। এভাবে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ ধারা রক্ত একবার হৃৎপিণ্ডে প্রবেশ করে আবার হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অঙ্গে প্রবেশ করে। কোনো কারণে অঙ্গাণুটি অসুস্থ হলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক সহ মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই অঙ্গাণুটি সুস্থ রাখার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা অতীব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা অধিক শর্করা চর্বিযুক্ত খাবার পরিত্যাগ, নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, ধূমপান পরিহার, নিয়মিত ব্যায়াম করা, অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা না করা, অতিরিক্ত পরিশ্রম না করা, তাজা ফলমূল শাকসবজি খাওয়া, দেহের ওজন বাড়তে না দেওয়া ইত্যাদি অভ্যাস গড়ে তুলতে পারি। তো এই কাজগুলো করলেই কিন্তু আমাদের মানে হৃৎপিণ্ডের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে, অর্থাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের কম থাকে। তো এই ছিল এখনকার ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।